খালেদা জিয়া কেন এত জনপ্রিয়? তার কারণ খুঁজতে গিয়ে আমরা কিছু জিনিস খুঁজে পেয়েছি। আসলে তিনি তার যে বিউটিটা ফিজিক্যাল এবং মেন্টাল যে বিউটিটা এটা ছিল পুরোপুরি আনপ্যারালাল। অসম্ভব সুন্দরী এবং উনার যে রুচি সেটা কথায় বলেন, আচরণে বলেন অথবা পোশাকে বলেন এক্সেপশনালি আ আনপ্যারালাল ছিল। তিনি প্রতিপক্ষকে কখনো কোনোদিন আক্রমণ করে কিচ্ছু বলেন নাই। তার যে শিষ্টাচার, রাজনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের যে লেভেলটা ছিল, সেটা ছিল একটা একটা সিম্বলিক। তিনি কথা বলতেন কম, শুনতেন বেশি এবং তবে কাজটা কিন্তু ঠিকই করতেন। কিভাবে করতেন? তিনি কাজ করার সময় দেখা গেছে যে তার যে টিম, সেই টিম এর কথা শুনতেন। তাদের সাথে তার চিন্তাভাবনা শেয়ার করতেন এবং শেয়ার করে যে সিদ্ধান্তটা নিতেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে তিনি অনড় থাকতেন। সেইটা আর কক্ষনো কোনোদিন চেঞ্জ করা যায় নাই। তিনি ইন্ডিয়ান যে হেজিমনি যেটা আমরা বলি আধিপত্যবাদ, এই আধিপত্যবাদটাকে উনি খুব ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছেন। আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে উনি কিভাবে ইন্ডিয়ান হেজিমনিকে কন্ট্রোল করেছেন। আপনারা জানেন যে আমাদের ফারাক্কার পানি নিয়ে একটা সমস্যা আছে। ১৯৭৬ সালে আমাদের যে মাওলানা ভাসানী সাহেব এই ফারাক্কা অভিমুখী কিন্তু লং মার্চ করেছিলেন এই ন্যায্য পানির জন্য। জিয়াউর রহমান উনিও চেষ্টা করেছেন এই ফারাক্কা বাঁধের যে পানিটা সুষ্ঠু বন্টনের জন্য। ইভেন উনি এটা নিরাপত্তা পরিষদেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছিলেন। কিন্তু ম্যাডাম জিয়া যে কাজটা করেছিলেন সেটা হলো যে পানি বন্টনের জন্য, সুষ্ঠু পানি পাওয়ার জন্য তিনি এটা জাতিসংঘের যে পানি আ আ যে কাউন্সিলটা সেইখানে উত্থাপন করেছে। পরবর্তীতে তিনি যখন ইন্ডিয়াতে যান, যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়ান সরকার তার জন্য লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন। যেটা ওই সময়ে চিন্তাই করা যেত না। আরেকটা কথা বলি, তিনি কিন্তু ভারত কিন্তু ভালো করে জানতো যে আর যাই হোক খালেদা জিয়াকে কন্ট্রোল করা যাবে না। কারণ খালেদা জিয়া যে রাজনীতিটা করে সেটা হলো জিয়াউর রহমানের রাজনীতি করে। আর জিয়াউর রহমান যে রাজনীতিটা দিয়ে গিয়েছিলেন সেটা হলো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে জিরো টলারেন্স। আপনার সাথে আমার সম্পর্ক হবে কিন্তু আমি আপনার দাস নই। আর তিনি আরেকটা কাজ করছিলেন সেটা হলো যে নেতাদের কথা, নেতাদের মন, নেতাদের চাহিদা কিন্তু উনি খুব সহজেই বুঝতে পারতেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা জনগণের পালস তিনি বুঝতে পারতেন। এইটার একটা উদাহরণ দিই আপনাকে তাহলে বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন যে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি একটা বিতর্কিত নির্বাচন করেছিল। যা আওয়ামী লীগ গত ১৫ বছর এটাকে একটা ন্যারেটিভ হিসাবে তরুণ প্রজন্মের কাছে এবং সাধারণ জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। আসলে ঘটনাটা কি এখনকার প্রজন্মের যারা আছে তারা কিন্তু জানে না। এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করা উচিত। আপনারা জানেন যে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা হয়েছিল একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আর এটা রেফারি ছিলেন একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অর্থাৎ যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলি, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। এই বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, এরশাদের ক্ষমতাচ্যুতির পরে উনি কিন্তু ২ মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছিলেন এবং উনি অনেকগুলা কমিটি করেছিলেন। অনেকগুলা কমিটি করে
রাষ্ট্র সংস্কারের জন্য, গণতান্ত্রিক অবস্থা তৈরি করার জন্য, নিরাপত্তার জন্য, অর্থনীতির জন্য, অর্থাৎ বাংলাদেশকে একটা আ আ সুস্থ ধারার রাজনীতিতে প্রবেশ করানোর জন্য উনি অনেকগুলা ওয়েতে কাজ করেছিলেন। কিন্তু যে প্রবলেমটা হয়ে গেছে সেটা হলো যে সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা, এটা কিন্তু আপনার কেউ ঢুকায় নাই। অর্থাৎ সন্নিবেশিত করে নাই। তাহলে যখন বিএনপির ১৯৯৪ সালের মাগুরা এবং মোহাম্মদপুরের ২ টা নির্বাচনে আপনার বিতর্কিত নির্বাচন হলো। এই নির্বাচনের পরেই আওয়ামী লীগ অল আউট কর্মসূচিতে চলে গেল। এবং তাদের ওই সময়ে অর্থাৎ আ আপনার সংসদে যতগুলো বিরোধী দল ছিল, তারা সবাই এক করে আপনার সংসদ থেকে পদত্যাগ এবং পদত্যাগ করে তারা একটানা ১৭৩ দিন প্রায় ৬ মাস হরতাল করল। বাংলাদেশের যতগুলা পোর্ট আছে সমস্ত পোর্ট গুলা বন্ধ হয়ে গেল। খাদ্য, পরিবহন, তারপরে শস্য উৎপাদন, জিনিসপত্রের দাম, জীবনের নিরাপত্তা সবকিছু ব্যাহত হয়ে গেল। এইরকম একটা ডু অর ডাই সিচুয়েশন এর মধ্যে পড়ে ম্যাডাম জিয়া এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হলেন। এখন এক এইটা যদি আপনি জানেন সংসদীয় সরকার ব্যবস্থায় যে কোনো বিষয়ে সংসদে উত্থাপন করতে হয়। সংসদে বিরোধী দল নেই। আবার সংসদে উত্থাপন করার পরে আপনার 2/3 মেজরিটি লাগে। যে ৯১ সালে বিএনপি মাত্র ১৪১ টা আসন পেয়েছিল। তার মানে 2/3 মেজরিটি পায় নাই। 2/3 মেজরিটির জন্য আপনার ১৭০, ১৮০ বা ২০০ র উপরে আপনার সিট পেতে হয়। এটাও সম্ভব না। তাহলে 2/3 মেজরিটি নেই, সংসদে বিরোধী দল নেই। তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার আপনার কিভাবে দিবে? আর ক্ষমতা যদি ছেড়ে দেয় তাহলে কার কাছে ছেড়ে দিবে? এইরকম একটা টার্মোয়েল সিচুয়েশন এ বিএনপি আ ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারিতে আরেকটা নির্বাচন করলেন এবং সেই নির্বাচনে 2/3 মেজরিটি নিলেন। সংসদে আপনার মনে করেন এই তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা, এইটা একদম সন্নিবেশিত করে উইদিন এ মান্থ আপনার ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হলো, মার্চের মধ্যে আপনার উনি সংসদ ডিসলভ করে আরেকটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আরেকটা নির্বাচন, সেটা ১৯৯৬ সালের ১২ই জুনে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে বিএনপি বিরোধী দল হিসেবে আপনার আসনে গেল। আপনি একটা জিনিস চিন্তা করেন। এই যে জনগণের পালস বুঝে উনি নিজে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট মেনে নিলেন এবং মেনে নিয়ে সংসদে এটাকে এন্ডোর্স করলেন, আইন পাস করলেন, সাংবিধানিকভাবে এটা সেট করে দিলেন। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে উনি বিরোধী দল হলেন। আপনারা কি জানেন ২০১৪ সালে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনার বিএনপি সহ রাজপথের যতগুলা বিরোধী দল আছে সবাই আন্দোলনে ছিল। আর একটা যেনতেন নির্বাচন করে প্রতারণামূলক একটা নির্বাচন করে আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন করে ক্ষমতায় আসে। আর জনগণের কাছে উনি বলেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন। আমি খুব দ্রুত আরেকটা নির্বাচনের ব্যবস্থা করি। কই? এরপরে উনি কি করলেন? উনি এই নির্বাচনটাই আপনার তার ফেসিবাদের যে আ সিঁড়ি, সেই সিঁড়িতে উনি আপনার আ আ আ রওনা দিলেন। তাহলে দাঁড়ালো কি? যে বাংলাদেশে যদি আপনি একজন দূরদর্শী নেতা খুঁজতে চান, জনগণের পালস বোঝার মতো একজন নেতা খুঁজতে চান এবং একজন জনপ্রিয় নেতা যদি খুঁজতে চান, সেটা হলো দেশনেত্রী, আপসীন নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া।